টাকে চুল গজায়, ট্রান্সপ্লান্ট করা যায়, ওষুধপত্র দেওয়া যায়। হাতের তালুতে চুল গজায় যায় না। হাতের তালুতে চুল গজাইতে পারে কোনো দুর্ঘটনায়, কিন্তু হাসিনা আর ফিরবি না, ওই আশা করিস না। আওয়ামী লীগ আর ফিরবি না। দুনিয়া তো সোজা না। শুধু আর্মি না, পুলিশ না, যে ডাক্তার অ্যানেস্থেসিয়া ছাড়া পায়ের মধ্যে ড্রিল মেশিন চালাইছিল ছাত্রদের, তারও ধরবো। ডাক্তার সাহেবেরা কেউ যদি একটা আওয়াজ দিচ্ছেন, সানডে মানডে গেলে ক্লোজ করে দেবো। জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা যারা আমাদের সন্তানদের শহীদ করছে, আহত করছে, কাউকে ছাড়া হবে না। আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করে বেড়াবো। আরো নতুন নতুন খবর আসবে। জাল কলে ছোট হয়ে আসছে সবার। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীকে আহ্বান জানায়, আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না। গুমের সাথে যারা যুক্ত ছিল বাঁচানোর চেষ্টা করবেন না মেহেরবানি করে, তাইলে আরো বড় বিপদে পড়বেন। কারা কারা বাঁচানোর চেষ্টা করতেছে আমরা খেয়াল রাখতেছি। হেলিকপ্টারে কারা ছিলেন, কয়টার সময় উঠেছিলেন, কমান্ডে কে ছিলেন, কি কি অস্ত্র ছিল, খরচা করেছিলেন কি কি গুলিগোলা, কয়টায় ল্যান্ড করেছে, ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে, খুঁজে বের করা হয়েছে। ট্যাগ করা হয়েছে ওই টাইম, ফ্লাইট আর হতাহতের সাথে। হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে। হেলিকপ্টারে উঠেছিলেন যারা, তারা ভাবতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি, পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না। স্যাম্পল দিচ্ছি। প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় 19 জুলাই বেলা 1:40। আকাশে উঠে হেলিকপ্টার, নামে 3:10। কমান্ডিং অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল টা 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 টা। এটা আবার কি? যে আসিল সে ঠিকই বুঝিছে, তাই না? মুনিম ফেরদৌস ভালো আছেন? আন্নে সহ মোট 4 জন আছিলেন। একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার, একজন সার্জেন্ট, একজন কর্পোরাল। নাম কইলাম না। কি কি খরচা করেছিলেন? অন্যান্য কিছুর সাথে সাউন্ড গ্রেনেড খরচা করেছিলেন 25টা। 1.5 ঘন্টার ফ্লাইটে শুধু সাউন্ড গ্রেনেড মারিছিলেন 25টা। বিশ্বাস হয়েছে এবার? আমরা কাজটা করে ফেলেছি। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস পাতলা পায়খানা ছুটে গেছে না? আরে বেচারা, ওয়াকার সাহেবের পাও ধরে বসে থেকে লাভ নাই। পাশার দান এক সময় উল্টায় যায়, মজলুম ক্ষমতা পায়। প্রফেসর ইউনূস, আপনারে বলতেছি, প্রত্যেক হত্যা, প্রত্যেক গুম, সবগুলোর বিচার করবেন বলছিলেন আপনি, প্রতিশ্রুতি দিছিলেন। কেন গুম কমিশনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া সামরিক অফিসারদের গ্রেপ্তার করা হচ্ছে না? আপনি জাতিসংঘকে যুক্ত করেন দরকার হইলে। বিচার চাওয়ার জন্য, এদের আদালতে তোলার জন্য আমাদের কেন অপেক্ষা করতে হবে? আর যদি অপেক্ষাই করাবেন, তাইলে আপনি প্রতিশ্রুতি দিছিলেন কেন? এই সামরিক অফিসাররা কি করিচ্ছে জানেন? যারা গুমের সাথে যুক্ত ছিল, যারা আয়না ঘরে গুম করেছিল, তারা যাইয়া ওয়াকার সাহেবরে কইছে, দেখেছেন আর্মির বদনাম করিচ্ছে। আমরা তো সার্ভিং আর্মি, আমাদের কেন সিভিল আদালতে বিচার হবে? আমাদের সেনা আদালতে বিচার করেন জাহাপনা। সেনা আদালতে কেন? কারণ সেনা আইনে গুমের কোনো শাস্তিই নাই। বুদ্ধি হ্যাজ, কেমনে কান্নি কেটে বাইরে হওয়া যায় সে বুদ্ধি ঠিকই বাইর করেছে। একমাত্র হাসিনা যদি আবার ফিরে আসে, তাহলে বাঁচবার পারবো। টাকে চুল গজায়, ট্রান্সপ্লান্ট করা যায়, ওষুধপত্র দেওয়া যায়। হাতের তালুতে চুল গজায় যায় না। হাতের তালুতে চুল গজাইতে পারে কোনো দুর্ঘটনায়, কিন্তু হাসিনা আর ফিরবি না, ওই আশা করিস না। আওয়ামী লীগ আর ফিরবি না। দুনিয়া তো সোজা না। শুধু আর্মি না, পুলিশ না, যে ডাক্তার অ্যানেস্থেসিয়া ছাড়া পায়ের মধ্যে ড্রিল মেশিন চালাইছিল ছাত্রদের, তারও ধরবো। ডাক্তার সাহেবেরা কেউ যদি একটা আওয়াজ দিচ্ছেন, সানডে মানডে গেলে ক্লোজ করে দেবো। যে তাকে বাঁচাইতে আসবে তাদেরও পার্টনার্স ইন ক্রাইম হিসেবে প্যাকেট করে দেবো। পিনাকি যেমন ডাক্তার, সে ডাক্তাররা ছাড়ে না, ওরকম আর্মি অফিসাররাও আছে, সৈনিক আছে যারা আর্মি অফিসাররা ছাড়বে না, সৈনিককে ছাড়বে না। শাস্তির মুখোমুখি হবেন, নয়তো সমাজে ইনসাফ কায়েম করা যাবে না। যদি বিচার করতে না দেন, বাধা সৃষ্টি করেন, তাহলে সবার নাম ধাম, ছবি, বাসার ঠিকানা, আত্মীয় স্বজন সবকিছু পাবলিক করে দেব। সারা দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। বুকের মধ্যে আগুন নিয়ে 18 কোটির দেশে 18,000 তরুণ যুবক থাকবেই, যারা প্রতিশোধ নেওয়ার জন্য টকবক করবে। পর্বত প্রমাণ অরাজকতা যদি সৃষ্টি করতে না চান, বিচার করতে দেন। নাম ধাম ছবি ছড়াই দেওয়ার কথা হয়েছি আত্মীয় স্বজনের। হ্যাঁ, খুব লেগে গেছে না? এই যে দেখেন, জুলাই আগস্ট বিপ্লবের তালিকা করতেছে। হ্যাঁ, থাকে টরেন্টোতে। কানাডার এমবাসি কি বসে বসে? এটা কানাডার আইনে অপরাধ। দেশের বাইরে থেকে যারা এই কাম করতেছে, এদের ব্যবস্থা নেবেন। দেখেন লিখেছে, যেখানেই পাবেন ধোলাই দিবেন। কমেন্ট বক্সে দেখান এডিটর সাহেব, কি মনে হয় কানাডার বাংলাদেশ দূতাবাস এরা কানাডার আইনে অপরাধ কিনা? সকল পার্টিকুলার জোগাড় করে রাখবেন, আমি যোগাযোগ করব। কেমনে ব্যবস্থা নেবেন আমি কয়া দেব। এগুলো ভিতর দিন, এক দাবরানি দেবেন, ঠান্ডা হয়ে যাবে। আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করছি, এরা ফ্যাসিস্টের দোসর। বেশি বাইরের না, থাকতে দিছি এটাই অনেক। আইকম্যানের মতো ধৈর্য আনবো কলে বাংলাদেশে। আপোষে বিচার কাজ চালাইতে দেন।
আওয়ামী লেসপেন্সারি করবেন, ফ্যাসিবাদের দালালি করবেন বৈশা বৈশা, আমরা দেখবো সেটা? এটা দেখতে দেবেন? শুনেন, পুলিশ, র্যাব, মিলিটারি ইন্টেলিজেন্স, আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা কাজ করতে সক্ষম, বুঝছেন তো? মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক কে করছে জানেন? মুগ্ধর বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার। আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখাই দেবো, আর আমাদের এক্সপার্টরা তো আছেই। গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন, তাইলে ওই জল্লাদ জয় বাংলা হয়ে যাবে, বিচার হবেই। আদালতে যেতে না চাইলে জনতার আদালতে বিচার হবে। কোনটা বাইছে নেন? রাস্তায় মাইর খা পিটুনি খেয়ে জয় বাংলা হবেন, নাকি আদালতে জয় বাংলা হবেন, এটা আপনার চয়েস। সালমান এফ রহমান শ্রমিক বিদ্রোহের বার্তা দেয়, পলক টিস্যু পেপারে বার্তা দেয়, দেখেন। আপনারা বৈশাখ ছিলেন মিয়া, গ্রামীণ ফেব্রিক্স আগুন দিছে বেক্সিমকো শ্রমিকেরা। এই বেক্সিমকো জাতীয়করণ করা হয় নাই কেন? এখনই জাতীয়করণ করেন। এটা সাধারণ মানুষের টাকা চুরি করে বানানো, এটাই সারা দেশের মানুষের হক আছে। বেক্সিমকোর শ্রমিক কর্মচারীদের কইতেছি, দরবেশ বাবারে না সিনায় নিয়া রাস্তায় পিটায় জয় বাংলা করে দেব, মাস্তানি প্রত্যেকটা অফিস জয় বাংলা করে দেবো সারা বাংলাদেশে। এবার আসেন 7 কলেজ নিয়ে অগ্নিগর্ভ অবস্থা কেন হয়েছে সেটা নিয়ে আলাপ করি। একসময় কলেজগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কাজগুলো হয়তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে, সার্টিফিকেট দিত বিশ্ববিদ্যালয়গুলো। এটা বলা হয় অধিভুক্ত কলেজ। আমি যেমন রাজশাহী মেডিকেল কলেজে পড়ছি, ওটা তো কলেজ, কিন্তু আমার সার্টিফিকেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আমার কলেজের প্রিন্সিপালি ডিন ছিল মেডিকেল অনুষদের, আমাদের রেজাল্ট দিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজগুলোর মতোই অন্যান্য সমস্ত কলেজে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল 90-এর দশক পর্যন্ত। পরে 90-এর দশকে এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়, কারণ কলেজের সংখ্যা বেড়ে যাচ্ছিল, কলেজগুলোর কাজে আলাদা বাড়তি একাডেমিক আর প্রশাসনিক চাপ সৃষ্টি হইতেছিল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে। তো এরপর 2 দশক ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কার্যক্রমের বাইরে থাকার জন্য জানেই না যে কেমনে এটা করতে হয়, কারণ ওই লোকগুলো তো চলে গেছে, রিটায়ার করে গেছে, ওই এক্সপার্টাইজটা সক্ষমতা হারায় ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, সব বিশ্ববিদ্যালয় হারায় ফেলছে। কিন্তু হুট কইরা এই 7টা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক বল নাই, সক্ষমতা নাই, আর এর কারণে শিক্ষার্থীরা দেখছে এই 7 কলেজ অন্য কলেজগুলোর তুলনায় পিছায় পড়তেছে, শিক্ষায়, দীক্ষায়, একাডেমিক অ্যাক্টিভিটিজে, প্রশাসনে পিছায় পড়তেছে। এইসব কারণে ক্ষোভের জন্ম হয়েছে। এই 7টা কলেজ কি কি? ইডেন কলেজ ঢাকা, তারপরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তারপরে কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা, তারপরে মিরপুর বাংলা কলেজ আর তিতুমির কলেজ। এই 7 কলেজের প্রত্যেকটা দাবি যৌক্তিক। ওরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি করছে, কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে কয়েকটা কলেজে, 7 কলেজের কয়েকটা কলেজে এইচএসসি আছে, ইন্টারমিডিয়েট যেটা কয় আর কি। তো এরা ছাত্ররা তো ইন্টারমিডিয়েট তো ইউনিভার্সিটিতে থাকে না, এরা ছাত্র কোথায় যাবে? এটা একটা সমস্যা। আবার এই সমস্ত কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত, কিন্তু আবার শিক্ষক নিয়োগ হয়েছে বিসিএস থেকে, শিক্ষা ক্যাডার থেকে। মহাযন্ত্রণা না? মানে কোন দিক দিয়ে গ্যাঞ্জাম পাকায় রাখছে দেখছেন। এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে আরেফিন সিদ্দিক, আওয়ামী পান্ডা। বিসি ছিল ডাবিক, দুনিয়ার প্রথম বিসি যে কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। জয় বাংলা স্লোগান দিতে পারতো, এটাই তার যোগ্যতা। ওই হারামজাদারে ধরে নাকি, এটার কারণে গাঞ্জাম। ওইটারে অ্যারেস্ট করেন, কোনো না কোনো ধারা পাইবেন ওটা ধরা, তারপর দেন 3rd ডিগ্রি, সুবিধা আছে। এইসব মিনমিনা আওয়ামী লীগরা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই ঘটনা রক্তক্ষয়ী সংঘাতের দিকে কেন গেল? কেউ কাছে ছাত্র দল করছে, এই 2 পক্ষই আমাদের ছেলে। যারা মারাপিট করছে, সংঘাত করছে, 2 পক্ষই আমাদের। ছাত্র দলের পোলারা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে তার শিক্ষার অধিকারের জন্য, সেটা করার পূর্ণ অধিকার তার আছে। তার অধিকার ছাত্র হিসেবে ক্ষুণ্ণ হয়েছে, এর প্রতিবাদ জানানো তার কর্তব্য। কিন্তু এই লড়াই ভাতৃঘাতী। আমার ডান হাতের সাথে আমার বাম হাতের লড়াইটা বাধাইলো কেন? এর দায় কার? এর দায় হচ্ছে তাদের যারা প্রথম থেকে চাইছে প্রফেসর ইউনূসের সরকার যেন সফল হইতে না পারে। এরাই সুপ্পুকে দিয়ে শপথ করাইছে, এরাই বুইরা খাটাস মরা গাধা ঘাটের মরা গুলোকে এনে উপদেষ্টা বানাইছে। অদক্ষ এই 7 কলেজের সংঘাতের দায় শিক্ষা উপদেষ্টা। ওইখানে হাসনাতকে কেন যাইতে হবে? ওইখানে শিক্ষা উপদেষ্টা যাবে, সে মাঝখানে দাঁড়ায় বলবে বাবারা তোমরা ফিরে যাও, আমি দেখতেছি। এখানে মুরব্বির ইন্টারভেনশন দরকার। ছাত্র আশ্বস্ত হয়ে ফিরে যাবে, যাইতো, আমি শিওর, লিখে দেন। ওটা প্রত্যেককে জিজ্ঞেস করেন, শিক্ষা উপদেষ্টা ওখানে যায় যদি রাতে বলতো বাবারা তোমরা ফিরে যাও, আমি দেখতেছি, ওরা ফিরে যেত। ওই রাতের সংঘাতের মাঝখানে জায়গা পিতৃসুলভ মমতা নিয়ে, কর্তৃত্ব নিয়ে দাঁড়াইতে যদি না পারেন মিয়া, তাহলে দায়িত্ব নিছিলেন কেন?
এই সরকার যেন ফেল করে সেই জন্য এই ওয়াহিদুদ্দিন মাহমুদ বিএনপির প্রস্তাবে উপদেষ্টা হয়েছে, বিএনপিও প্রস্তাব দিছে, ঘাটের মরা দিছে, যা প্রফেসর ইউনূস তো সামলাবে। এই ওয়াহিদুদ্দিন মাহমুদ হাসিনার উন্নয়নের গল্পের কথা আর দূরদর্শিতার কথা কইতে কইতে কাইট হয়ে পড়ে যেত। দেখেন প্রফেসর ইউনূসের সঙ্গে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ছিল, 10 বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল। তো এইটা তারে দিছে তার ফুটেজ, প্রফেসর ইউনূস খুশি হইয়া তারে বুইয়া খাটাসে 2টা দিছে মন্ত্রণালয়, এটা না 2টা দিছে। ওই পেশাব পায়খানা সামলাইতে পারেন না, 2 মন্ত্রণালয় সামলাবে কিভাবে? বই দিতে পারলো ছাত্রদের, পারলো না। ওই যখন ঢাবিতে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল 80-র দশকে, তখন শুরু হইলো কনসালটেন্সির খ্যাপ মারা। এই খ্যাপ মেরে টাকা কামাইতো শিক্ষকেরা, তো ওই ক্লাসেও আসতো না, কনসালটেন্সি করেছিল। ওরা যে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, ওই আধুনিক দুনিয়া বুঝে 70-এর দশকে পিএইচডি করেছে। পার্সোনাল কম্পিউটার তখন আসে নাই, আসার অনেক আগে। আর এখন জেনারেটিভ এআই এর যুগ, এখানে আমি পরিকল্পনার দায়িত্ব দিছি তারে, আগামী 10 বছর দুনিয়ার অবস্থা কি হবে কবার পারবে? ওর কোনো ইনসাইট আছে? পারবে না। ওই প্লেনে ট্রাভেল করতে চায় না, যেটি গেলে বাংলাদেশ টাকা পয়সা পাবে সেটাও যাইতে চায় না, কয় আমার শৈলে কুলায় না। আরে ওরে দিয়ে রাখছে 2টা মন্ত্রণালয়, পারলে আর একটা দেন ওরে। প্রফেসর ইউনূস আজকালকার দিনে 30-40 বছরের মন্ত্রী হইতেছে, দাবড়ায় বেড়াইতেছে সারা দুনিয়ায়। আর প্রফেসর ইউনূস বুড়া হাবড়া, বুড়া খাটা ঘাটের মরায় না, মন্ত্রী বানাই দিচ্ছে। এই মন্ত্রী হওয়ার লোক পায় না। এটা তো 4 মাসই টিকতে পারে নাই। যে প্লেনে ট্রাভেল করতে বিজনেস ক্লাসে ট্রাভেল করবে, সেখানে শরীরে কুলায় না যায়। সে 30-40 বছরের মন্ত্রীর সাথে পারবে, সেই দেশের সাথে পারবে? পারবে না তো, পারিচ্ছে না তো। এখন কবে মুরব্বীদের অসম্মান করে কথা কইতেছে। মুরব্বীদের নিজেদের মান নিজেদেরকে রাখতে হয়। লোভে তো চকচক করিছে, যখন উপদেষ্টা পদ দেখিছে, উপদেষ্টা হওয়ার কথা শুনে একটা লাভ দিয়ে উঠছে, তখন সব শক্তি চলে আসছে। একসময় ওই যে কুলিং ব্রাহ্মণের সাথে বিয়ে দেওয়া লাগবে, এই জন্য হিন্দু ব্রাহ্মণ রমণীদের ঘাটের মরার সাথে বিয়ে দেওয়া হইতো। অন্তর্জলি যাত্রা, ইঙ্গাডা উপন্যাস, আক্ষরিক অর্থে বেদ মৃত্যু শয্যায় উঠি নিয়ে গিয়া বিয়া দিছে এক তরুণীকে। আরে সেই সোনালী দিন কোথায় হারালো? উপন্যাস পড়তে পড়তে কতবার যে কান্দন এসেছে। না না, ওই মাইয়ার জন্য না, আমার নিজের জন্য। এইসব দিন থাকলে কতই না আনন্দে কাটতো। শালা মৃত্যু শয্যার তরুণী বউ, কপাল রে কপাল। না, ওই দিন বাগে খায় নাই। বাংলাদেশে সেই টাইম কিছুদিন পর পর ফিরে আসে, অন্তর্জলি যাত্রা ফিরে আসে অন্তর্বর্তীকালীন সরকার হইয়া। বাংলাল্যান্ডের ইন্টেলেকচুয়াল ব্রাহ্মণেরা তখন গা ঝাড়া দিয়ে উঠে বসে মৃত্যুসজ্জা থেকে উপদেষ্টা হওয়ার জন্য দৌড়জস্টপুটু করে। আমাক সেদিন এক ডাক্তার ফোন মারিছে, হ্যাঁ, রিটায়ার্ড প্রফেসর। তো ফোন দিয়া কয়, আমার টিচার ছিল ইয়াং কালে, তো ফোন দিয়া কয় যে স্বাস্থ্য উপদেষ্টা নাকি বদল হবে। আমি বললাম, আমি কি প্রধান উপদেষ্টা যে আমার কইতেছেন? উনি আমার মেডিকেল কলেজের ইয়াং টিচার ছিলেন, প্রফেসর হইয়া রিটায়ার করছেন। তো কয়, শুনেছি উই নাকি উপদেষ্টা হবি। আমি বললাম, জানি না ভাই এই সমস্ত। তুমি কয়, আমি কি দোষ করলাম বলো? আমি বললাম, মানে? তো কয়, আমারে উপদেষ্টা বানানো যায় না, আমি মনে উপদেষ্টা বানানোর ঠিক আনিছি। উনি কয়, সংস্কার টংস্কার করলামই নি। আমি বললাম, ভাইজান যা করতেছেন ওটাই করেন, প্র্যাকটিস করেন। এটা বাসর ঘর না যে খালি মজাই আর মজা। আমার টেস্ট করে দেখা দরকার। যদি 80 বছরের উপরে যদি টিকা যায় আর কি, বেঁচে থাকি, তাহলে আমাকে না উপদেশটা বেনে দিন একদিনের লেগে, দেখি শুনলে আলাদা জোশ আসে কিনা। শুধু দিনের আর রাতেও দেখুন নি, রাইতের কাছে জোশ বেশি আসে কিনা। না না, অন্য কোনো খাস নাই। এটা বৈজ্ঞানিক অনুসন্ধান করলাম ইনি, শুধু চারুকলা কেন বিজ্ঞান করবে, আমিও না করি বিজ্ঞান। ওই বিদেশের টাকা আনতে না গেলেও, বই ঠিক মতো দিনতে না পারলেও, ছাত্রদের সঙ্গে থামাইতে না পারলেও ছুটে গেছে ইন্ডিয়ান হাই কমিশনের প্রোগ্রামে। ইন্ডিয়ান নায়িকা থাকলে অবশ্য আমিও গেলাম ইনি। উটি কি মধু আছে জানি না। মির্জা ফখরুল কিছুদিন আগে কইছিল যে তারা ভারতকে আশ্বস্ত করেছে যে বিএনপি বিচ্ছিন্নতাবাদীতে প্রশ্রয় দিবে না, ভারতের সাথে নাকি সম্পর্ক আরো ভালো হবে। আরে বিচ্ছিন্নতাবাদীদের কে আশ্রয় দেয় মির্জা ভাই? শান্তি বাহিনী কে অস্ত্র ট্রেনিং দিছে? কুকি সিংকে কে অস্ত্র ট্রেনিং দিছে? সীমান্তে বাংলাদেশিদের কে মারে? কাদের সিদ্দিকীকে কে আশ্রয় দিছে? বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে কাদের সিদ্দিকী, আবার সে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করেছে। বাংলাদেশের সিকিউরিটি থ্রেট তো ইন্ডিয়া। ইন্ডিয়ারে আশ্বস্ত করার কে মির্জা ফখরুল? আমার ইস্যু নিয়ে তার প্রতিশ্রুতি কোথায়? তারে তো আমাকে আশ্বস্ত করতে হবে যে সে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাবে না, ভারতের মাটিকে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাতের কাজে ব্যবহার করতে দেবে না। সে এখন হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে, ইন্ডিয়া বৈশা বাংলাদেশ বিরোধী কাজকর্ম করে যাইতেছে, সেটার ব্যাপারে কোনো আলাপ নাই। ইন্ডিয়া থাকলে কি হয় সেটা কঙ্গনা রানাতের সিনেমায় দেখাইছে মুজিবে দিয়া। ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের মা বানাইছে, ওই নাকি বাংলাদেশের জন্ম দিছে। তো কে ইন্দিরা গান্ধীরে? বাপ ছাড়া তো আর মা হয় না, তাই না? তাহলে নিশ্চয়ই
কেউ ইন্দিরা গান্ধীরে। তো মুজিবের মৃত্যু দৃশ্য দেখাইতেছে, মুজিব পালাইতেছে ডরে, দরজা লেগে দিছে, আর কপালে গুলি খেয়ে জয় বাংলা হয়ে গেছে। মুজিব কেমনে মারা গেছে এটা কি তারা জানে না? মুজিব তো বন্দুক দেখে পলায় নাই তার মাইয়ার মতো। তারে আমরা অপছন্দ করতে পারি, রাজনৈতিক বিরোধিতা করতে পারি, তার রাজনীতির নির্মূল করার শপথ নিতে পারি, কিন্তু সে তো সাহসের সাথে একা কনফ্রন্ট করছে, অগাস্ট বিপ্লবীদের সাথে তর্ক করছে যারা তারা মারতে গেছিল, এমনকি বলছে বেয়াদবি করতেছিস কেন। সে তার মাইয়ার মতো পলায় নাই। সে এনিমি, শত্রু, আমাদের রাজনৈতিক শত্রু, কিন্তু অনারেবল এনিমি। তার এই অকুতোভয় ব্যক্তিত্বকে আমরা রেসপেক্ট করি, কিন্তু তাকে ভীতু কাপুরুষ হিসেবে উপস্থাপন করলো ইন্ডিয়ান সিনেমায়। এটাই হইতেছে ইন্ডিয়ান প্রতিদান। হাসিনার ক্যারেক্টার তার বাপের উপরে প্রতিস্থাপন করলো। আপনাদের জন্য এরকম লজ্জাজনক পরিণতি অপেক্ষা করতেছে। বাংলাদেশের চরম ডানপন্থার উত্থান, এইটা শর্ত আপনারাই তৈরি করে দিতেছেন, আপনারা সকলে মিলা। আপনারা যত বেশি লুসা মারবেন না, তত বড় চরমপন্থার উত্থান হবে। ঠেকাতে পারবেন না, ঠেকাতে তো পারবেন না, উড়ে যাবেন একেবারে। লাইনে আসেন, আওয়ামী লীগের দাবরানের উপরে রাখেন, ইন্ডিয়ার দাবরানের উপরে রাখেন, তাইলে জনগণ সাথে থাকবে। ভাবতেছেন ক্ষমতার মধুচন্দ্রিমা উপভোগ করবেন, পারবেন না। ক্ষমতা নিয়ে কিসের মধ্যে পড়তে যাইতেছেন আপনাদের কোনো ধারণাই নাই। আমি এটা এপিসোড করেছি, বুঝবেন কিসের মধ্যে পড়তে যাইতেছেন। কিচ্ছু করতে পারবেন না, উড়ে যাবেন ইন্ডিয়ার বাড়িতে একেবারে। প্রফেসর ইউনূসকে সাপোর্ট দেন সংস্কার করতে, অপরাধীদের বিচার করতে, আওয়ামী লীগ আর ইন্ডিয়ার দাবরানের উপরে রাখতে। তাইলে একটা জাতীয় ঐক্য তৈরি হবে, এতে আপনাদেরই উপকার। না হলে আর কি করা, মারা খাইবেন। সবাই আমরা মুড়ি টিন নিয়ে বসবো, কেউ পাড়ের পাশে পাইবেন না, আর হাততালি দিব নির্বোধ আর ক্ষমতা লোভীদের জন্য। এটাই কলে উপযুক্ত পুরস্কার।